নমস্কার, ওঙ্কার বাংলায় স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। যে পরিস্থিতি পশ্চিম এশিয়ায় বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে চলছে, পশ্চিম এশিয়ার আকাশ ভরে গেছে মিসাইলে। গত শুক্রবার ইসরায়েলের ইরানের উপর হামলার পর প্রত্যাঘাত আনে ইরান এবং তারপর থেকেই চলছে দুপক্ষের তুমুল সংঘর্ষ। দিন দিন বাড়ছে তার সংঘর্ষের ঘনীভূত আকার। কোনো দিকেই কোনো স্থিতিশীলতার কোনো সম্ভাবনা নেই, অনড় দুপক্ষ। এই অবস্থায় কোন দিকে এগোচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, আমরা আলোচনা করব এই নিয়ে। আজ আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এক্সপার্ট রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে ওঙ্কার বাংলায় স্বাগত, নমস্কার নেবেন। নমস্কার। যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা চলেছি, সারা পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে, পারমাণবিক যে ইস্যু নিয়ে ইসরায়েলের হামলা এবং তার যেভাবে একে একে এই যে হামলা, তার প্রত্যাঘাত ক্রমশই ঘনীভূত আকার নিচ্ছে, এটা কোন জায়গায় এগোচ্ছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, দেখুন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা কোনো প্রমাণিত হয়নি। তবে পরমাণু অস্ত্র তৈরি করতে গেলে যে ইউরেনিয়াম লাগে, ইউরেনিয়ামের নানান প্রসেস করে তার এনরিচমেন্ট তৈরি হয় এবং সেটা নাকি প্রচুর তাদের কাছে আছে। এটাই যে ইন্টারন্যাশনাল যে পরমাণু ওয়াচডগ যারা খবর রাখি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা বলছে ওরা যে সমস্ত বিদ্যুৎ করে, পরমাণুকে কাজে লাগিয়ে বা অন্য কাজে লাগায়, সেই অনুযায়ী তার থেকে অনেক বেশি ওদের কাছে ইউরেনিয়াম আছে। এবং তারপরেই সন্দেহ হচ্ছে যে এত ইউরেনিয়াম করে থাকে, এবং এগুলো নিশ্চয়ই যুদ্ধের কাজে পারমাণবিক অস্ত্র তৈরি করবে, এটা ভাবা হচ্ছে। ওদের একটা জায়গা আছে নাতাঞ্জ বলে, সেখানে মানে রাখা আছে বলে ইসরায়েলি গোয়েন্দারা জানতো, এবং সেখানে তারা আক্রমণ করেছে এবং যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে। এবং ওদের পরমাণু যারা বিজ্ঞানী আছে তাদের উপর আক্রমণ করেছে, অন্য বিজ্ঞানীদের আক্রমণ করেছে। এবং মোটামুটি ভাবে যে নাথানসে যেটা রয়েছে, যে মানবিক যে ফ্যাসিলিটি আছে, সেটাকে তারা অনেকটাই ক্ষতি করার চেষ্টা করেছে এবং করেও ফেলেছে। কিন্তু এছাড়া একটা বড় জায়গায় আছে ফোর্দো বলে। এই ফোর্দোতে নাকি পাহাড়ের নিচে মাটিতে প্রায় 80 থেকে 150 নিচে নাকি এগুলো রাখা আছে। এখন ইসরায়েল মনে করছে যে যতক্ষণ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে বা অস্ত্র তৈরি করার জায়গায় ইরান থাকবে, তখন তারা তাদের যে প্রক্সি যেগুলো আছে, যেমন গাজাতে আছে হামাস, লেবাননে আছে হেজবুল্লাহ, এবং ইয়েমেনে আছে হুথি বলে, এবং আমরা দেখেছিলাম সিরিয়ায় ছিল আসাদ। এরা সবাই, আসাদ তো বিদায় নিয়েছে আমরা জানি। এখন এদের মধ্য দিয়েই পরমাণু যদি অস্ত্র তারা তৈরি করে, হয়তো এগুলো তাদেরকে দেওয়া হতে পারে। এরা হয়তো ইসরায়েলের এগেন্স্টে ব্যবহার করা হতে পারে। এই একটা দুশ্চিন্তা কিন্তু ইসরায়েলকে খুব চেপে বসেছিল। তারা খুব ভয় পাচ্ছিল। একই সঙ্গে আমেরিকা ভয় পাচ্ছিল, কেননা ইসরায়েলের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে, আমেরিকার ওইসব জায়গায় প্রচুর ঘাঁটি আছে, প্রায় 25-30টা ঘাঁটি আছে, পার্মানেন্ট ও নন পার্মানেন্ট। ইংল্যান্ডেরও কিছু আছে। সেই ঘাঁটিগুলোকে হয়তো ওরা আক্রমণ করে বসতে পারে, এরকম একটা দুশ্চিন্তা ওদের ছিল। আমেরিকা মনে করছে, বলে আসছে রাজাদা, ইরান বলে আসছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য যে ইউরেনিয়াম দরকার, তার চেয়ে অনেক কম, মানে 66% যে ইউরেনিয়াম নিয়েছে, যেখান থেকে এই ধরনের অস্ত্র তৈরি করা যায় না। তো এই বক্তব্যের কি সত্যতা কি? হ্যাঁ, এখন ওরা তো বলছে, এটা তো যে কোনো বেশি এরকম কথা বলতে পারে, সেটা ইন্টারন্যাশনাল যে অ্যাটমিক এনার্জি এজেন্সি আছে তাদের ভেরিফিকেশনের প্রয়োজন আছে। এবং তারা বলছে যে না, ওদের অনেক বেশি আছে। হ্যাঁ, ওদের যে সমস্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, ওদের ওয়েবসাইটে সবই পাওয়া যায়, সেখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে
যথেষ্ট বেশি পরিমাণে হ্যাঁ এনরিচড ইউরেনিয়াম ওদের মধ্যে দেশে রয়েছে। এখন এটা সে দেশের যে পরমাণু ইনস্টলেশন গুলোকে আক্রমণ করবো তা বোধহয় নয়, এটা কিন্তু প্রমাণিত মোটামুটি ভাবে তাদের আছে, এবং তারা যদি এনকোয়ারি করতে অ্যালাউ করতো তাহলে হয়তো এই অবস্থাটা হতো। এখন প্রশ্ন আসতে পারে তাহলে এতকাল তো পাকিস্তানকেও তো করা হয়নি, পাকিস্তানেরও তারা পরমাণু বোমা বানিয়েছে, ভারতও পরমাণু বোমা বানিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে যে এরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন টিটিতে 1963 সালে, বোধ হয় 73 সালে জয়েন করে। যাই হোক যে কোনো সালে, তার ফলে হচ্ছে কি তাদের এটা কিন্তু, যেহেতু তারা বলেছে যে তারা পরমাণু সংক্রান্ত যাবতীয় যাবতীয় পরীক্ষা তদন্তের মধ্যে থাকবে, নন প্রলিফারেশন, তারা নিউক্লিয়ারের তারা অগ্রগতির দিকে তারা বাড়াবে না, স্বাভাবিকভাবে চুক্তিটা করে ফেলেই তারা কিন্তু দায়বদ্ধতা তারা নিয়ে এসেছে। সুতরাং চুক্তিটা না থাকলে হয়তো এই জিনিসটা হতো না। এখন তারা বলছে আমরা চুক্তি থেকে সরে আসি, কিন্তু তখন চুক্তি থেকে আগে কখনো সরেনি, তার ফলেই এই জায়গায় তারা এসে গেছে এবং সেটা ভেরিফিকেশনের প্রয়োজন হয়েছে, সেটা করছে না। এবং তার ফলেই যখন সেটা তারা রাজি হচ্ছে না, আলোচনায় ছখানা 5খানা আলোচনা ভেসে গেছে, ছখানা হতে চলেছিল, সেটাতে আর বেশি দূর এগোই সেখান থেকে হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকা দুজনই মনে করছে কঠোরভাবে ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো ভেঙে দিই, কিছুটা ভেঙেছে। আরো যেটা পদ্ধতি যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো ভাঙার জন্য তারা মনে করছে আমেরিকার সাহায্য প্রয়োজন। কিন্তু আমেরিকা এ পর্যন্ত বলেছে যুদ্ধে তারা নেই, তাহলে যুদ্ধে ঢুকতে গেলে তারা ওয়েট করে বসে আছে, কারণ আমেরিকার যে সমস্ত ইনস্টলেশন ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলোতে যদি কোনো আক্রমণ করে বসে ইরান, তাহলে আমেরিকা বলতে পারে আমাদের আমাদের ঘাঁটি আক্রমণ করেছে, আমরা ছেড়ে কথা বলবো। এখন সেটা যেহেতু ওয়েট করে আছে আমেরিকা, কবে সেটা করবে ইরান, তা যদি করে ফেলে, যে কোনো দিন করে ফেলে, হয়তো যে কোনো দিনই আমেরিকার বোমারু বিমান হয়তো আক্রমণ করতে পারে। আর এই বোমারু বিমান B2, যেটা এই ধরনের এই যে মাটির অতটা নিচে গিয়ে আক্রমণ ভেঙে আসতে পারে, যে ধরনের পেনিট্রেটার লাগে, যে ধরনের মানে আপনার অস্ত্র লাগে, সেটা আমেরিকার কাছে আছে। আমেরিকারই একমাত্র ওই যে ধরনের বিমান ক্যারি করতে পারে সেটা তাদেরই আছে। এবং হয়তো আমেরিকা চাইছে পাকিস্তানের এয়ার স্পেস আকাশসীমা ব্যবহার করতে, অথবা পাকিস্তানের কোনো মিলিটারি বিমান ঘাঁটি ব্যবহার করতে। তার জন্য আমরা দেখলাম যে তাদের শেষ আর্মি প্রধানকে যথেষ্ট মর্যাদার সঙ্গে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে এবং আপ্যায়ন করা হচ্ছে। এখন অনেকেই মনে করছেন হয়তো এটা সে দেশের কোনো মানে ফেসিলিটিকে ব্যবহার করা বা আকাশসীমা ব্যবহার করা, এটা হয়তো লক্ষ্য থাকতে পারে। আমরা দেখবো আগামী দিনে কতটা কি ঘটে না ঘটে। তবে এইটুকুন পরিষ্কার যে ইসরায়েল ইরানের যে সমস্ত অক্সি যারা ছিল, হামাস বা হেজবুল্লাহ বা হুতি, তারা তেমন কোনো আক্রমণ করতে পারেনি, এটা একটা। 2 নম্বর, আমরা দেখলাম ইরানের আকাশে মানে ইসরায়েলের জেট উড়ে বেরিয়েছে চারিদিকে, যেখানে যাদের মনে হয়েছে অ্যাটাক করতে হবে করেছে, কিন্তু উল্টোটা আমরা দেখি। তবে হ্যাঁ, প্রচুর তারা বিধ্বংসী হাইপারসনিক মিসাইল ছুড়েছে, এবং প্রায় 1,500 থেকে 2,000 কিলোমিটার দূর হচ্ছে ইরানের ইসরায়েলের সেই ধরনের দূরের এলাকাতেও তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র আমেরিকান নেভি ডেস্ট্রয়ার বা অন্য আমেরিকান ডিভাইসেস আটকে দিয়েছে, বেশ কিছু মানে ইসরায়েলের ভেতরে প্রবেশ করেছে, এবং কিছু খুব ইম্পর্টেন্ট জায়গা দিয়েও সেটা হাজির হয়েছে। তো তার ফলে দুদেশই জ্বলছে। তবে এই মুহূর্তে বিশেষজ্ঞরা যেটা বোঝাচ্ছেন বা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইরানের ক্ষয়ক্ষতি অনেক বেশি, এবং সে প্রায় বিধ্বস্ত অবস্থা। তাদের বেশ কিছু আর্মি জেনারেলকে মেরে ফেলা হয়েছে, এবং নতুন যিনি এসেছিলেন তাকেও মেরে ফেলা। এখন খালি যে দেশের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে, দেখা যাক কি হয়। ঠিক সেখানে এই তারা জায়গাটা বলছে যে ঠিক ঠিক এই হ্যাঁ, জায়গাটায় খোমেনিকে নিয়ে ইসরায়েল আমেরিকা যে ধরনের কথা বলছে, তাতে কি এটা গালফ ওয়ারের একটা ছায়া মনে হচ্ছে না? দেখুন ওরা ওয়ার যদি হয়, ইরানের বাইরে যদি ছড়িয়ে যেতে হয়, তাহলে আরো 5টা দেশ সেখানে যুদ্ধে অংশ নিতে হয়, কিন্তু সেটা তো আমরা দেখছি না। কেউই সেখানে ইরানের পক্ষে কেউ আর আসে, হ্যাঁ, ইরানের পক্ষে অস্ত্র অস্ত্র ছড়াছড়ি করা, মিসাইল ছড়া বা 2-4টে স্টেটমেন্ট দেওয়া ছাড়া কেউ কিছু করে। তো এই ইরান ইসরায়েল একাই
ইসরায়েল ইরান এই যে পরিস্থিতি, সংঘাত পরিস্থিতির ভেতর আমেরিকার ভূমিকাটা একটু পরিষ্কার করুন না। কারণ আমেরিকা সব জায়গায় মাথা গলায় এবং আহ, শান্তি চাইছে, যেমন ট্রাম্প বলেছে শান্তি চায়, কিন্তু একই সঙ্গে বলছে প্রয়োজনে গুঁড়িয়ে দেব ইরান। তো এই যে জায়গাটা, এটা কি ভূমিকাটা? না, আমেরিকা তো আমরা জানি যে এটা নিজের স্বার্থে চলতে চায় এবং নিজের টার্মসে তাকে চালাতে চায়। সুতরাং এখন ইসরায়েল ইরান যেটা এতকাল করেনি, আমেরিকার টার্মসে কথা বলে, ওরা নিউক্লিয়ার ডিল করতে বলেছিল, সেটা তারা রাজি হয় এবং তারই মানে একটা জবাব তারা পাচ্ছে। এবং আমেরিকা চাইছে ইরান তাদের যে যাবতীয় আণবিক প্রস্তুতি সম্বন্ধে যাবতীয় তথ্য দিক, সেটা তারা দিচ্ছে না এখন। তাই সেই কারণেই তাদের যে ফেসিলিটিস গুলো আছে ভেঙে দেওয়া। এখন সেটা আমেরিকার স্বার্থটা হচ্ছে যাতে করে যে গালফ দুনিয়ায় কারোর হাতে যাতে পরমাণু অস্ত্র না থাকে। অর্থাৎ গালফ রিসোর্সের জায়গা, যেটা আপনি আমাকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করছেন, তেলের জায়গা, গ্যাসের জায়গা, সেটা তারা সারা দুনিয়ার চাবিকাঠি মানে হ্যাঁ, তো সেটা তাদের কাছে আছে যে ভবিষ্যৎ কি করে চলবে, শক্তির চাবিকাঠি তাদের হাতে। এখন সেইটা যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, তা ওদের হাত থেকে পরমাণু অস্ত্র কেড়ে নিতে। এটা তো পরিষ্কার, এটা আমেরিকা সেটা চাইছে। এবং এই ভারতবর্ষের যে পরিস্থিতি অবস্থা, এই বলুন পরিস্থিতিতে বলুন। ভারতের কি ভূমিকা? হ্যাঁ হ্যাঁ, সেটাই আসছি না। ভারতের যেটা বক্তব্য যে দুটো দেশে আমাদের খুব কাছে, ইরানও আমাদের কাছে, সেখান থেকে আমাদের দু দেশের পারস্য সভ্যতার সাথে আমাদের সম্পর্ক বহুদিনের। আমাদের পারস্য সভ্যতার সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের, 1 নম্বর। আহ আহ, 2 নম্বর হচ্ছে যে ইরান থেকে তেল কিনি প্রচুর পরিমাণ, সবচেয়ে তেলের পরেই আমরা সেখান থেকে তেল কিনি। এবং আমাদের 85% তেল আসে বিদেশ থেকে আসতে হয়। আমরা এখন কিছু রাশিয়াও কিনছি, কিন্তু ইরান আমাদের সবচেয়ে বেশি তেল কিনতে হয়। আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা সেখান থেকে তেল কিনি। ইরানের আমরা দেখবেন যে চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি, তার বিকল্প হিসেবে আমরাও একটা, ওখানকার চা বা বন্দর থেকে আফগানিস্তানে জুড়ে দেওয়ার জন্য আমাদেরও একটা বিকল্প রাস্তাঘাট তৈরির ভাবনা চিন্তা রয়েছে এবং সেটা রূপায়ণ করার চেষ্টা করছি। এবং একই সঙ্গে যেহেতু ইরানের যে বালুচিস্তানের একটা অংশ ইরানের মধ্যে পড়েছে, এবং ভারত এটা চাইছে যে পাকিস্তানের যে বালুচ বিদ্রোহরা যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, সেই ব্যাপারে ইরানের সাহায্য ভারত কি করে পায়, সেটাও ইরান একটা কার্যকরী ভূমিকা নেবে বলে ভারত মনে করছে। কারণ বালুচিস্তানের সঙ্গে আমাদের ডিরেক্ট কোনো ফ্রন্টিয়ার নেই। তো নানান ভাবে ভারত তাদের সঙ্গে মৈত্রী রেখেছে। আমরা একই কারণে তালিবানদের সঙ্গে মৈত্রী রেখেছিলাম এই বালুচিস্তানের ব্যাপারে। এবং ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিন ছিল না। আমরা ইসরায়েল 48 সালে স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু স্বীকৃতি দিইনি তাদের। আমরা রিসেন্টলি আমরা 2016-17 তাদের সঙ্গে আমাদের প্রথম যোগাযোগ হয়। আমরা তাদের ডিপ্লোম্যাটিক স্বীকৃতি দিয়েছি এবং তারপরে তাদের দেশ থেকে নানান ধরনের অস্ত্রশস্ত্র আমরা কিনছি। এবং এই যে যুদ্ধ হলো অপারেশন সিন্ধু, সেখানে আমরা পাকিস্তানের মানে ইসরায়েলের ড্রোন আমরা ব্যবহার করেছি। এছাড়া অনেক ধরনের অস্ত্র ইসরায়েল থেকে আসছে। ইসরায়েল নিজস্ব টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, ইরিগেশন তাদের প্রচুর টেকনোলজি আছে, আমরা সেগুলোও নিচ্ছি। ইসরায়েল এমন একটা যে প্রযুক্তি, চারিদিকে শত্রু দিয়ে ঘেরা, 1.97 লক্ষ মানুষের দেশ, নিজেদের কি করে তা ইরানের থেকেও তাদের জাতীয় আয় বেশি, পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। এবং এই দেশটার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে ভারত মনে করছে এবং সেইভাবেই তার সঙ্গে সম্পর্ক। আসলে ভারতের বক্তব্য হচ্ছে দুটো দেশের সঙ্গে একই ডিস্টেন্স, আমরা কোনো দেশের ঝগড়ায় থাকবো না। আমরা বলবো যে আমরা শান্তির পক্ষে, এবং তাই কারোর পক্ষ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যখনই G7 ইরানের বিরুদ্ধে কথা বলেছে ভারত, কিন্তু সেখানে নেই। আবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যখন চীন ইসরায়েলের বিরুদ্ধে বলতে যাচ্ছে, ভারত কিন্তু সেখানে মানে কঠোরভাবে নিন্দা করেছে যে এটা করা যাবে না। হ্যাঁ, যুদ্ধের বিরোধী তো আমরা করবো, কিন্তু কোনো দেশের বিরুদ্ধে তো আমরা যাব না। এটাই হচ্ছে ভারতের স্ট্যান্ড। এবং তারপরে যুদ্ধ যদি মিটে যায়, দু দেশের সঙ্গে আবার সঠিক সম্পর্ক, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা যায়, এটাই লক্ষ্য। এবং সেই দিকেই আমরা আমরা এগোচ্ছি। সুতরাং ভারত এই যুদ্ধে নেই এবং ভারত জানে যুদ্ধ প্রলম্বিত হলে ভারতের সবচেয়ে খুশি, কেননা আমাদের 85% তেল বাইরে থেকে আনতে হবে।
যুদ্ধ বেশি দিন চললে ইরানের তো খুব পুরোটা ক্ষতি হবে না, কেন তাদের তেলের দাম বেড়ে গেলে তাদের পয়সা আসবে। রাশিয়ার ক্ষতি নেই, কেননা রাশিয়ার প্রচুর তেল আছে বিক্রি করে, তারও তেলের দাম বেড়ে গেলে তার প্রচুর পয়সা আসবে, ইউক্রেনের যুদ্ধে খরচ মিটে যাবে। ভারতের সবচেয়ে ক্ষতি হচ্ছে যদি যুদ্ধ বিলম্বিত হয়, যুদ্ধ প্রলং হয়, সেটাই ভারতের লক্ষ্য হচ্ছে কি করে যুদ্ধ তাড়াতাড়ি থামে, সেটাই ভারত সব দেশের কাছে চাইছে। কিন্তু ভারতের কাছে তো চাবিকাঠি নেই যুদ্ধ কি করে থামানো যায়। ইরান, ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে একই জিনিস ভারত করতে চাইছে, কিন্তু যুদ্ধ থামিয়ে। এক্ষেত্রে যে যুদ্ধ থামবে আমরা সেটা বলতে পারছি না, তবে হ্যাঁ, ইরান এই মুহূর্তে অনেকটাই পিছিয়ে পড়েছে, ব্যাকফুটে চলে গেছে। এবং দেখা যাক, আমেরিকা যদি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তাহলে হয় ইরান বেশি দিন যুদ্ধ করতে পারবে না। কিন্তু যেটা ইসরায়েলের বক্তব্য, যে রেজিম চেঞ্জ, একটা মৌলবাদী শাসক সেখানে এসেছে। ইরানকে একসময় বলা হতো এশিয়ার ইউরোপ বলা হতো। হ্যাঁ, পাহেলবি সাদা এনএসটি ইরানকে সেই জায়গায় নিয়ে গেছিল। 35 বছর একটা অরাজক অবস্থায় সেখানে চলছে। আমরা দেখেছি মেয়েদের স্বাধীনতা কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, তাদেরকে অসম্মানিত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। সেখান থেকে সে দেশের মানুষ যদি তার মনে করে যে পরিবর্তন সম্ভব, তাহলে ইরান ইরান সেটাই বলছে, সে দেশের মানুষ যদি পরিবর্তন চায় তাহলে কিন্তু বেশি দিন বাকি নেই, আমরা তাদের সঙ্গে আছি। অনেক এখন ধন্যবাদ রাজাগোপাল দা, আপনার এই মূল্যবান বিশ্লেষণ। আমরা চোখ রাখবো পশ্চিম এশিয়ার দিকে, যে পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে সেদিকে আমরা চোখ রাখবো। আমরা আসবো আবার পরবর্তী অনুষ্ঠানে, যে এই যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, এবং তার ফলে যে গোটা বিশ্ব প্রভাবিত হচ্ছে অর্থনৈতিকভাবে, তেলের বাজারে যে আহ, ভয়ঙ্কর একটা সংকট দেখা দিচ্ছে, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যদি মিটিয়ে নেওয়া যায়, কিন্তু ইসরায়েল এবং ইরানের যে অনড় পরিস্থিতি সেটা কোন দিকে মোড় নেবে সেদিকেই নজর থাকবে। নমস্কার।